আজ মূল যে আলোচনার বিষয়, দেখুন আমি শুভ নববর্ষ দিয়ে শুরু করলেও সত্যি কি শুভ হচ্ছে এবছর শুরুটা? অন্তত হিসেব বলছে শুভ নয়। তার কারণ একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে, দফায় দফায় বিক্ষিপ্ত হলেও এমন আলোচনা সামনে শোনা যাচ্ছে যে তারা ঘর ছাড়া হচ্ছেন। কারা ঘর ছাড়া হচ্ছেন? না, আমি কোনো হিন্দু মুসলমান আলাদা করে দাগিয়ে না দিয়ে সরাসরি বলছি সাধারণ মানুষ। এবার অনেকে বলতে পারেন যে কেন হিন্দু বলতে পারবো না? তার কারণ আজ কোনো হিন্দু মুসলমান কিংবা কোনো দলের হয়ে কথা বলতে আসিনি, সোজা কথা বলতে এসেছি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। না, তারা কোনো রামের পক্ষ নয়, তারা কোনো বামের পক্ষ নয়, তারা কোনো তৃণমূলের পক্ষ নয়, তারা সাধারণ মানুষ। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তারা ঘর ছাড়া হচ্ছে। এবার যদি কেউ স্পেসিফিকভাবে বলতে চান, হ্যাঁ হিন্দুরা ঘর ছাড়া হচ্ছে, এবার আপনারা বুঝে নিন হিন্দুরা কি সাধারণ মানুষ নয়? যদি মুসলমানরাও নিরাপত্তাহীনতায় ভুগতেন, তারাও কি সাধারণ মানুষ নয়? যদি তারা রামের হয়ে কথা বলেন, তাহলে কি তারা সাধারণ মানুষ নয়? যদি তৃণমূলের হয়ে বলেন, তাহলে কি তারা সাধারণ মানুষ নয়? যারা বামের হয়ে কথা বলেন, তারা কি সাধারণ মানুষ নয়? হ্যাঁ, একই পরিবারের বাবা এবং ছেলে মারা গিয়েছে, খুন করা হয়েছে বলা ভালো। তার কারণ এই ব্যক্তি দুটো শুধুমাত্র তাদের বাড়িতে বসেছিলেন এবং তাদের ওপর হামলা করা হলো, কিছু দল দুষ্কৃতী কুপিয়ে তাদেরকে খুন করলেন। মুর্শিদাবাদ ছেড়ে কার্যত একের পর এক পরিবার তারা গঙ্গা পেরিয়ে সরাসরি মালদায় গিয়ে বসবাস স্থাপন করছেন। অনেকে বলছেন তারা কেউ কেউ বাড়িতে ফিরছেন, আবার অনেকে বলছেন না তারা কেউ কেউ বাড়িতে এখনো ফিরতে পারেননি। এবার প্রশ্ন, যদি সত্যি একজনও বাড়িতে না ফিরতে পারে, কেন পারবে না? তাদের স্বভূমিতে তারা এতটা নিরাপত্তাহীনতায় কেন ভুগবেন? তাদের স্বভূমিতে, তাদের নিজস্ব বাড়িতে যা তারা রক্ত ঘাম সব এক করে বাড়ি করেছে, তাদের স্বপ্নের বাড়ি, সেই স্বপ্নের বাড়িতে তারা ফিরতে পারবে না কেন? ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এত বিস্তর জল্পনা চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কার্যত বারংবার যা বলা হচ্ছে সাধারণ মানুষ ওয়াকফ সংশোধনী আইনটা আনেননি, তাহলে তাদের ওপর হিংসা কেন? তাহলে কি সত্যি কোনো নির্দিষ্ট সম্প্রদায় এই কাজগুলো করছেন, নাকি আমাকে আবারও বলতে হবে বাংলাদেশের স্লিপার সেল বাংলার বুকে অ্যাক্টিভেট হচ্ছে, অন্তত বিরোধীদের অভিযোগ অনুসারে? যদি সত্যিই তাই হয়, তাহলে দায় কে নেবে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিএসএফ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অমিত শাহ, কে নেবেন? নিতে তো কাউকে হবে। তার কারণ রাজ্যের বুকে এই মুহূর্তে একের পর এক সাধারণ মানুষ বলি হবেন, একের পর এক ঘরবাড়ি জ্বলবে, সরকারি সম্পত্তি কার্যত পুড়িয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট হবে। এই বাংলা দেখতে চেয়েছিল কি সাধারণ মানুষ? তাহলে বলুন তো সত্যি কি নববর্ষ শুভ? আজ এই নিয়ে আমাদের মূল আলোচনা। শুভ নববর্ষ তো বলছি, কিন্তু আলোচনা প্রসঙ্গে নববর্ষটা হয়তো শুভ নয়। আর ঠিক এখান থেকেই প্রশ্ন, শান্তির মাটিতে হিংসার ধ্বনি? আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসি বিস্তারিত আলোচনায়। দেখুন, ওয়াকফ আইন বিরোধী মিছিলকে ঘিরে রণক্ষেত্র ভাঙড়। পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার নয়। বাইক পোড়ানো ভাঙড়ে এখন কি অবস্থা? ওয়াকফ আইন বাতিলের দাবিতে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার সোনপুর বাজার এলাকা। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনার পর অ্যাকশন মোডে দেখা যায় কলকাতা পুলিশকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হয়। সোমবারের ঘটনার পর আজও থমথমে পরিস্থিতি সোনপুর বাজার এলাকা। সকাল থেকে মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে সোনপুর বাজার। আতঙ্কের পর দোকানপাট খুলতে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের। সোমবারের ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ।
ভাঙড়ের এই ঘটনাকে কেন্দ্র করে মোট 5টি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তুলে তুলে নিয়ে এসে জিয়ারুল, এই জিয়ারুল, এই জামার নাম কি, তাজাফর। না 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 না, বাড়ি ঘুমাচ্ছিল, 3টের সময় তুলে নিয়ে এসে। হ্যাঁ ঘুমাচ্ছিল, পুলিশ গিয়ে তুলে নিয়ে এসে দৌড় জানালা লাথি মেরে। হ্যাঁ না 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 না, ছেলে এই দেখো ছেলে বইলে কুটুম বাড়ি আছে, শালার বাড়ি, এইবারে তুলে নিয়ে এসে কি করব, এই কপালে কষ্ট, তাই এটা করাটা ঠিক হয়নি। কুটুম বাড়ি এসে আর সেই মানুষটাকে তুলে নিয়ে এসে দৌড়ে বাড়ি মেরেছে, লাথি মেরেছে। মানে আমার ছেলের বয়স 18 বছর, পূর্ণ হয়নি এখনো, 1 বার পেয়ে গেলাম। মুমতাজ মোল্লা, ও চেন্নাই থেকে বাড়ি এসছে আপনার ঈদের 7 দিন আগে। ও এসে কালকের ওদের সঙ্গে এসছে, রাইট, এটা আমি মিথ্যে কথা বলবো না, ওই মিছিলে এসছে। তো আমার ছেলের ফেলাসিন ওই ব্যায়াম আছে, মানে 2 বোতল করে রক্ত লাগে মাসে। ছেলেটার মানে অবস্থা খুব খারাপ। এখন কী করবো, পুলিশ গিয়ে মানে বহুত মেরেছে, মানে ঘর থেকে বার করে টেনেছে, আমারও মেরেছে পুলিশ, আমার ধাক্কা মেরেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মারধর করেছে। এই দেখেন, আমি তো এটা রাতে 1:45, রাতে 1:45, এই দেখেন এইসব আমার ধাক্কা ধুকি মেরেছে। আমি বললাম স্যার, হ্যাঁ 1:45 সে সময়। তা আমি বললাম, তা আমার বাচ্চাটা চুল ধরে টেনে টেনে গেল, তুই ছিলি? তাহলে হ্যাঁ স্যার আমি গিয়েছি। ও এসেছিলো, মিথ্যে কথা না, ও চলে এসেছিল। তাই ও ইট পাটকেল, না 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 না, সেটাও ফুটেছে দেখাতে পারবে না। ও এসছে, ফুটেছে আছে ও আপনার মোবাইলেতে। প্রসঙ্গত, সোমবার কলকাতার রামলীলা ময়দানে একটি প্রতিবাদ কর্মসূচি ছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই কর্মসূচিতে যাওয়ার সময় পুলিশ তাদের গাড়ি আটকে দেয়। এরপরেই ক্ষোভ এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিক্ষুব্ধদের বিরুদ্ধে। সোমবার দুপুরের ওই ঘটনার পর থেকেই পদক্ষেপ নেয় পুলিশ। অভিযুক্তদের খোঁজে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু হয়। রাতে কলকাতা পুলিশের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়, ভাঙড়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলাও দায়ের করা হয়েছে। সাধারণ মানুষকে কোনো রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে, মিথ্যে তথ্য ছড়ালে কড়া আইনে পদক্ষেপ করা হবে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের অন্তত 5টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ইট মেরে ভাঙা হয় কলকাতা পুলিশের গাড়ির কাঁচ। গতকাল ভাঙড়ে অশান্তির জেরে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে 5টি এফআইআর রুজু করা হয়েছে, যার মধ্যে উত্তর কাশীপুর থানার তরফে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চন্দনেশ্বর থানার তরফে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার তরফে যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের থানা থেকে বার করে নিয়ে যাওয়া হলো এবং তাদের মেডিকেল চেক আপ করানো হবে এবং তারপরে তাদেরকে আদালতে পেশ করা হবে, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই থানা থেকে বের করার সময় যারা অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবারের লোকজন বলছেন, পুলিশ রাত্রিবেলা প্রায় মাঝরাতে পুলিশ তাদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির লোকজনকে মারধর করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়, অর্থাৎ পুলিশের গাড়িতে ভাঙচুর, ইট পাথর ছোড়া, এই ধরনের ঘটনায় যারা জড়িত নয় তাদেরকে গ্রেপ্তার করেছে। তেমনটাই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আত্মীয়রা জানাচ্ছেন। সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, ভাঙড়। শান্তির মাটিতে কার্যত হিংসার ধ্বনি শোনা যাচ্ছে। দেখুন, কে জড়িত নয়, এসবের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কারা করাচ্ছে। আপনারা শুধু হয়তো সর্বসম্মুখে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিগুলো কাজগুলো করছেন, কিন্তু কেন করছেন, কারা করাচ্ছেন, এই প্রশ্নগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানার চেষ্টা করবো। যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে মাননীয় রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় কেতন জয়সওয়াল, কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় বিশ্বনাথ রায়, তৃণমূল নেতা। আপনাদের 3 জনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমার প্রথম প্রশ্ন সরাসরি বিশ্বনাথ বাবুর কাছে যাবে। বিশ্বনাথ বাবু, রাজ্য প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে বলে কি রাজ্য প্রশাসন দুর্বলের উপর অত্যাচার করছে? যারা শুধুমাত্র আন্দোলনে গিয়েছেন, তারা হয়তো বিক্ষোভ দেখিয়েছেন কিংবা এরকম ইট পাটকেলটা অন্তত ছোড়েননি, তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন, আর যারা মূল জড়িত তাদেরকে ধরতে পারছেন না। শুভ সন্ধ্যা। আজকে এই প্যানেলে যারা আছেন প্রত্যেকে রুবি এবং আমাদের জয়সওয়াল সাহেবকেও শুভ সন্ধ্যা জানাই।
বাস্তবিক কথা, আজকে পয়লা বৈশাখ। আপনি যেটা শুরু করেছিলেন যে পয়লা বৈশাখ শুভ হওয়ার কথা, আমরা প্রত্যেকেই সকালবেলা প্রত্যেকেই শুভকামনা জানিয়েছি যে নতুন বৎসর শুরু হলো 1432। আজকে পয়লা বৈশাখ, কারণ পয়লা বৈশাখ আমাদের কাছে একটা আবেগের দিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট এবং পশ্চিমবাংলার যে শান্তির ক্ষেত্র, যেটা আপনি বলছেন যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক মাস ধরে এই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে। কিন্তু যখনই সেই পরিস্থিতি তৈরি হওয়ার পর রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন তারা স্টেপ নিচ্ছেন এবং এলাকাকে শান্তিপূর্ণ পরিস্থিতি শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রশাসনের যা যা কাজ পুলিশ প্রশাসন তাই করছেন। সরকারি সম্পত্তি নষ্ট করলে সরকারের নিয়ম মেনে যা যা করার দরকার পুলিশও করতে যাচ্ছেন। এখন আপনারা জানেন যে যখন কোনো ঘটনা ঘটে সেই এলাকাকে শান্তিপূর্ণ বজায় রাখার স্বার্থে যারা দোষী এবং তার সঙ্গে নির্দোষীরা, এটা একদম চিরাচরিত নিয়ম, শুধু আজকের সময়ে বলে নয়, আমরা এটা সর্বক্ষেত্রে দেখি। তো সেই রকম ভাবে এই হিংসার ঘটনা যেটা আজকে ভাঙড়ের দেখালেন ওয়াকফ সংশোধনী বিলকে নিয়ে, এটা শুধু পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ জুড়ে চলছে। আমাদের পশ্চিমবাংলা, বিশ্বনাথ বাবু, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে, এটা ঠিক, কিন্তু এইভাবে হিংসা চালাচ্ছে না। আপনি একটি ছবি দেখিয়ে দিন গোটা দেশের মধ্যে এমন কোন জায়গা রয়েছে যেখানে এইভাবে হিংসা চালাচ্ছে বাংলা ব্যতীত। একদম সেই কথাই তো বলছি যে তাহলে এই হিংসার ঘটনা ঘটনা হচ্ছে, সেখানে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, যারা বিরোধীরা বলছেন যে তারা নাকি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের যেটা ভূমিকা সেটা পুলিশকে পালন করতে দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে ঘটনা সচরিত যে নিয়ম হয়, সেখানে দেখা গেল যে 10 জন দোষীকে ধরতে গেলে 1-2 জন হয়তো সেই শিকার হয়ে যান, তার পরবর্তীতে পুলিশ যা ব্যবস্থা সেটা তো অবশ্যই না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে কাজ করতে দিতে হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার একটা ট্রেন্ড হয়ে গেছে, যখন মানুষ আন্দোলন করতে নামেন, সেই আন্দোলন করতে নামে পুলিশ যদি তাদেরকেও প্রোটেকশন দেন, সেখানেও পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এই ট্রেন্ডের সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাতাবরণটাকে যেন কারা কোথাও একটা জানি না কি উদ্দেশ্যে, কি স্বার্থে তারা এই শান্তির মরুদ্যানটা যেটা ছিল সেটাকে আজকে অশুভ একটা বাতাবরণ তৈরি করে দিয়েছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্য সরকার অবশ্যই পুলিশ প্রশাসন তৎপর, যেখানে যা ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে সেখানে কাজ করছেন। এবং সেই কাজ করতে গিয়ে যে কথা বললাম যে এটা সচরাচর ঘটনা ঘটে যে 10 জন দোষীকে ধরতে গেলে তার মাঝে 2 জন নির্দোষীও দেখা গেল শিকার হয়ে গেলেন, কিন্তু এটা সেই রকম ভাবেই ঘটনা ঘটছে। এবারে দেখা যাবে, এখন আমরা অভিযোগকারী বাড়ির লোক বলছেন যে তারা নির্দোষী। এখন পুলিশ প্রশাসন জানেন সেখানে আইবি দপ্তর আছে, কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সমস্ত যারা প্রশাসনের যাদের চাটমান করার বিষয় করার কথা তারা সেই কাজটা করছেন। প্রথম কথা হচ্ছে, কোনো এলাকায় যদি শান্তি বিঘ্নিত হয়, সেখানে কোনো বিশৃঙ্খলা বা এই ধরনের কোনো অশান্তিকর ঘটনা ঘটে, তাহলে পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে সেখানে শান্তি ফেরানোর জন্য তারা যে কাজটা করার সেই কাজটা পুলিশ করছে। এবং তার জন্য মেনে নিলাম যে পুলিশ প্রশাসন শান্তি বিঘ্নিত যেন না হয় তাই জন্য চেষ্টা করছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন একবার শুনুন। মন্ত্রী তো তিনি, এদিকে রাজ্য প্রশাসন, আপনারা বলছেন যে চেষ্টা করছেন আপনারা, আর আপনাদের সরকারের মন্ত্রী তিনি কি কথা বলছেন একবার শোনাই, আপনিও বুঝতে পারবেন কিভাবে শান্তিটা বিঘ্নিত হচ্ছে। দেখুন। ঠিক আপনাদের সামনে রাখার চেষ্টা করব সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক কি বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার যে প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে প্ররোচনায় পা দিচ্ছেন এবং প্ররোচনার শিকার হচ্ছেন, এটা অন্তত পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এখানে সরাসরি রুবিদির কাছে চলে যাব। রুবিদি, একটি বিষয় জানার চেষ্টা করব, যেখানে পুলিশ সরাসরি বলছে যে এই শান্তিকে তারা বিঘ্নিত করতে দেবেন না এবং শান্তি আবারও পুনরুদ্ধার করবেন, কিন্তু যে ব্যক্তি কোনোভাবেই দোষী নয় তাকে তুলে এনে তার উপর অত্যাচার করাটাও কি সঠিক দিকে যাচ্ছে? দেখুন, অত্যাচার যেটা হচ্ছে এটা পুরোপুরি অনেক আগে থেকেই প্ল্যানিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং কেন আমি বললাম, ক্যাকা ছিছি মনে আছে আপনাদের? সিএ এর বিরোধিতা করেছিল, রেল জ্বালিয়েছিল, বাস জ্বালিয়েছিল, তারাই আজকে সরকারি সম্পত্তি নষ্ট করেছে। আপনি বলুন তো, সিএ ইমপ্লিমেন্ট হওয়ার পর কটা মুসলিমকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে? সুতরাং তাদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যেভাবে তাদের উস্কানিমূলক কথাবার্তা বলে তাদের উস্কে দিয়েছিল, আজকেও আমরা দেখছি সেভাবেই। কিছুদিন আগেই রাজনৈতিক একটি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে, রেড রোডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছিলাম, সরকার আপনাদের সাথে আছে, আপনাদের কোনো ভয় নেই, হিন্দু ধর্ম গন্দা ধর্ম। উনি ডিরেক্টলি ইনডিরেক্টলি কোথাও একটা বার্তা দিয়ে দিয়েছেন, যাও গিয়ে রায়ট লাগান, একদম পরিষ্কার ভাবে।
কারণ উনিও ভালো করে জানে যেই বিলটি পাস হয়ে গেছে সেটা পাস হয়ে গেছে, সেটা নিয়ে আর কোনো নড়চড় হবে না। আর সেটা নিয়ে মুসলিমদের কোনো সমস্যার কিছু নেইও, এমনিতেও কোনো সমস্যার কিছু নেই। যেরকম সিএ ইমপ্লিমেন্ট হয়েছে কোনো সমস্যা হয়নি, সেরকম ওয়াকফ সংশোধনী বিলটা যেটা পাস হয়েছে সেখানেও কোনো সমস্যা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত করলেন। এবার আমি আপনাকে বলছি কেন উনি এটা করলেন। কারণ এসএসসির যারা চাকরি হারা হয়েছে, যেসব শিক্ষক শিক্ষিকারা প্রায় 26,000, এই যে 26,000-এর এটা তো ওনাকে ঘোরাতে হবে, কারণ এটা তো একটা দুর্নীতি হয়েছে, বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং এর সাথে সরকার অতপ্রতভাবে জড়িত। এবং এই যদি জড়িত থাকে, এবং উনি ভালো করেই জানে ওনার পুরো মন্ত্রিসভা জেলে চলে যাবে আগামী দিন, কারণ এটা যদি বেরিয়ে যায়। কারণ প্রত্যেকের নামও হয়তো বলে দেবে কে কাকে ঘুষ দিয়েছে না দিয়েছে, আর এর সাথে কারা কারা জড়িত আছে আমরা সবাই জানি তৃণমূলে। তো সম্পূর্ণভাবে এটা জড়িত। আপনি আরেকটা জিনিস দেখুন, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনি বললেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বললাম, এরা সব কারা? এরা তো সব সরকারের প্রতিনিধি। গ্রন্থাগার মন্ত্রী তিনিও বলেছেন, উনি তো উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন। তার মানে এটা তো পরিষ্কার যেটা সরকারের দ্বারাই হচ্ছে পরিচালিত। এবং এই যে সরকারি যারা চাকরি করছে এবং মন্ত্রী যারা দায়িত্বপ্রাপ্ত, তারা যখন উস্কানি দিচ্ছে, তারা স্বাভাবিকভাবেই পুলিশ মন্ত্রী ইনভলভ আছে এবং পুলিশটা হাত গুটিয়ে নিয়েছে এবং তারা মার খাচ্ছে। তারা মার খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু তারা কিন্তু তাদের গায়ে একটাও হাত শুধুমাত্র তুলছে না শাসক properly। দল থেকে ইন্ধন যোগানো হচ্ছে এমনটা কিন্তু নয়, একদম আপনাদের থেকেও দেওয়া হচ্ছে। অর্জুন সিং তিনি বলছেন বিহার উত্তরপ্রদেশ থেকে বাইরে থেকে এনে এখানে ঠান্ডা করে দেবে, এটাও কি খুব শোভনীয় বিষয়? না, উনি কেন বলেছে কথাটা? না, না, যখন বারবার আপনাদের করে হলে ক্লারিফিকেশন রয়েছে, তাদের হলে কোনো ক্লারিফিকেশন থাকবে না, এটা ক্লারিফিকেশন আপনি বলছেন, একজন মন্ত্রী হয়ে এ ধরনের কথাবার্তা বলছে, আপনি না না ক্লারিফিকেশন? না, আমি সেটা বলছি না রুবিদি, আমি বলছি অর্জুন সিং এর এই বক্তব্য আমি এই বলছি, পর্যায় থেকে সঠিক কি? যখন শুনুন, যখন মুর্শিদাবাদ থেকে মালদায় সব হিন্দুরা নিজের ঘর ছেড়ে চলে আসছে, তো সেখানে অর্জুন সিং কি বলবে? কি বলছেন? তারা যদি এই সরকার যদি না করতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই ছেড়ে দিক, এটাই বলা হচ্ছে, ছেড়ে দিক, আমরা বাইরে থেকে লোক নিয়ে আসছি, দরকার হলে সেখান থেকে এনে কিছু করছি। অর্জুন সিং এই জন্য হয়তো কথাটা বলেছে। এবার বিহার অর্জুন উত্তরপ্রদেশ সিং থেকে কারা আসবেন? দেখুন, বিহার উত্তরপ্রদেশ শুধুমাত্র নয়, সেটা অন্য অন্য স্টেট থেকেও নিয়ে আসতে হতে পারে। যদি এই রাজ্যের যদি কিছু না পারে প্রশাসন, তখন একটা আলাদা বিষয় হয়ে যায়, সেটা আলাদা বিষয়। এটা অর্জুন সিং এর আপনি মন্তব্য, ক্লারিফাই করছেন যে বিহার বা ভালো উত্তরপ্রদেশ বলতে থেকে পারবে, আমি প্রশাসন যেটা আসতে পারে, বুঝেছি কিন্তু তিনি আমি তো সেটা সেটা বলেননি। বলবো। দেখুন, আরেকটা বিষয়, হ্যাঁ, অর্জুন সিং কি বলেছে সেটা পুরোটা অর্জুন সিংই বলতে পারবে, সেটা তো আর আমি অত ভালো করে বলতে পারবো না। সেটা আমি যেটুকুনি বুঝেছি ওনার কথাটা সেটা বলেছি। এবার যেহেতু এসএসসির ব্যাপারটা ধামাচাপা দিতে হবে, এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু জনগণের কাছে একদম প্রকাশিত। আর আপনি বলুন তো, এটা হতে পারে যে এত বড় একটা রাইট লাগতে চলেছে, অথচ মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর ছিল না? এটা পসিবল? এটা পসিবল? ডিজি বলছে যে কেন্দ্রীয় ফোর্সের দরকার, এটা হতে পারে ডিজি কার আন্ডারে? এটা পসিবল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানে না? এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনায় এটা করা হচ্ছে, এবং এটা করা হচ্ছে কারণ আগামী 3 মাস এটা হয়তো হবে, যাতে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল মনে আছে, যে 3 মাসের মধ্যে এসএসসির পরীক্ষা এক্সামটা কমপ্লিট করা হবে, কমপ্লিট করতে হবে, তাদের আবার বিদ্যালয়ে পুনরায় তাদের বহাল করতে হবে চাকরিতে, এটা নির্দেশ দিয়েছিল উনি সম্পূর্ণ। এরপর আমি আপনাকে বলছি, উনি এরপর একটা প্রেস মিট করবেন, করে বলবেন যে আমি এই বিষয় কিছু করতে পারিনি, আমি যোগ্য অযোগ্যদের আলাদাভাবে তালিকা খুঁজে বার করতে পারিনি, রাজ্যের এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, এই জন্য আমি যোগ্য অযোগ্যদের তালিকা খুঁজে বার করতে পারিনি, আমার কাছে কোনো রাস্তা ছিল না, সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনাদের এভাবেই চলতে হবে। এবং আগামী দিনে যেভাবে পার্থ দুর্নীতি করেছে ঠিক সেভাবেই হয়তো ব্রাত্য দুর্নীতি করবে। হয়তো ব্রাত্যর হয়তো আলাদা কোনো গার্লফ্রেন্ডের বাড়ি থেকে হয়তো পাওয়া যেতে পারে, বা ব্রাত্যর বাড়ির খাটের তলা থেকেও হয়তো টাকা পাওয়া যেতে পারে, দুর্নীতি এরা করবে। এবার বিষয় হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য চাকরিও সঠিকভাবে পাবে, সেটাও আমাদের ডাউট আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নোংরা রাজনীতি করছে, এবং এই নোংরা রাজনীতির জন্য আজকে যে শুধু চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ভুক্তভোগী তা নয়, ভুক্তভোগী হচ্ছে সনাতনী হিন্দুরা। উনি আরেকটা জিনিস আমি বলছি, উনি প্রথম থেকেই হিন্দুদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিচ্ছিল কেটে। উনি জানে যে হিন্দুরা একত্রিত হয়ে যদি আর 5% ভোট যদি সঠিকভাবে পড়ে, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে। তো সুতরাং উনি কি করেছে, উনি আরেকটা দাবার চাল দিয়েছে।
কি চাল দিয়েছে? যে হিন্দুদেরকে কাটো মারো, হিন্দু নিধন যজ্ঞ চালিয়ে দাও। হুমায়ুন কবির কি বলেছিল মনে আছে? আমি আর একবার মনে করে দিই, 30% হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ হুমায়ুন কবির মহাশয়, আমি আপনাকে বলছি, আপনি ভাসিয়ে দিয়েছেন কিনা জানি না, আপনি ওই ভাগীরথীর তীর ধরে নৌকো করে সবাইকে ওপার থেকে এপারে আসতে বাধ্য করেছেন। এই হচ্ছে আপনাদের নোংরা রাজনীতি। আর শিকার আমি হচ্ছে আমি আমি এখানে কেতনবাবুর কাছে যাব। কেতনবাবু, কার্যত রুবিদি যখন একদিকে হুমায়ুন কবিরের কথা মনে করাচ্ছে, তখন আমার মনে পড়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর কথা। কার্যত বিধানসভা চত্বরের বাইরে থেকে তিনি বলেছিলেন, মুসলমান বিধায়কদের বিধানসভা নির্বাচনের পরে যদি বিজেপি আসে তাহলে চ্যাংদোলা করে বাইরে বের করে দেবেন। শুভেন্দু অধিকারী বলেছেন। এই শুভেন্দু অধিকারী আবার একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। এইসব সমীকরণে যেতে চাইছি না, মূল প্রশ্ন একটি জায়গাতে, না মরছে তৃণমূল, না মরছে রাম, না মরছে বাপ। প্রশ্ন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কেতনবাবু। একদমই ঠিক। মানে আজকে দেখুন পয়লা বৈশাখের দিন, আজকের দিন আমরা মিষ্টি মুখ করি, সাধারণত আমরা একে অপরকে শুভ নববর্ষর শুভেচ্ছা দিই যাতে আগামী বছরটা ভালো থাকে। কিন্তু আজকের দিনে যেটুকু বলার শুধু এইটুকুই যে আজকের দিনে আমি ঠাকুরের কাছে, উপরওয়ালার কাছে প্রার্থনাটুকু করতে পারি যে আগামী বছর যখন আমরা পয়লা বৈশাখ তখন আমরা পালন করব, তখন যাতে এই ধরনের কোনো পরিস্থিতি বাংলায় না থাকুক, আমরা সবাই শান্তিতে সুখে থাকুক, এইটুকুই বলতে পারি। এবার আসল ব্যাপারটা হচ্ছে, যে কোনো দাঙ্গার ক্ষেত্রে একটা থিওরি আছে, সেটা হচ্ছে যে ধরুন একটা দাঙ্গা হলো, তারপরে যদি কেউ বলছে যে হিন্দু মারা যাচ্ছে বা কেউ বলছে যদি মুসলমান মারা যাচ্ছে, সেক্ষেত্রে বুঝে নেবেন যে তারা নিজের নিজের ভোটের অঙ্ক কষছেন। কারোর হিন্দু ভোটের দরকার, কারোর মুসলিম ভোটের দরকার। যারা বলছে যে মানুষ মারা যাচ্ছে, যারা বলছেন যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ বা নিরীহ মানুষ যারা মারা যাচ্ছেন, তারা আক্রান্ত হচ্ছেন, তাদের ভিটে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, তারা বুঝবেন যে না, তারা প্রকৃত অর্থে শান্তির পক্ষে, তারা প্রকৃত অর্থে মানুষের হয়ে কথা বলতে আসছেন। এবার মুর্শিদাবাদ নিয়ে যা চলছে বা আজকে ভাঙড়ের যে ঘটনাটা চলছে, এটা অবশ্যই নিঃসন্দেহে এটা পুলিশের, প্রশাসনের 100বার সেটা ব্যর্থতা, যেটা আমরা দেখেছি। আমরা মুর্শিদাবাদে আমি রাজনৈতিক সূত্রে অনেকবার যাওয়া আসা, ওখানকার প্রত্যেকটা ব্লকে আমার চেনা পরিচিত যাওয়া আসা রয়েছে। এখানে প্যানেলিস্ট অনেকেই রয়েছেন মুর্শিদাবাদে নিয়ে বলছেন যে সমস্ত হিন্দু নাকি চলে গেছে। তারা আদৌ কি জানে মুর্শিদাবাদে কটা লোকসভা, কটা বিধানসভা, কটা ব্লক আছে? আমার জানা নেই। কিন্তু তারা এই যে এখানে চলছে, ন্যাশনাল মিডিয়াতেও চ্যালেঞ্জ যাচ্ছে যে মুর্শিদাবাদ নাকি হিন্দু একদম খালি হয়ে গেছে। এমনটা নয়, কিন্তু কয়েকটা জায়গায় সমস্যা হচ্ছে যেখানে হিন্দু মুসলমান সকলে আক্রান্ত হয়েছে, মারাও গেছে মুসলিম হিন্দু সবাই। কিন্তু আমি হিন্দু মুসলিমে যাচ্ছি না, আমি বলছি তারা তো সাধারণ মানুষ। এ রাজ্যে আইন আছে, কানুন আছে, এখানে পুলিশ আছে, প্রশাসন আছে। একজনের গায়ের উপর হাত, এত ধৈর্য কেন? আমি চুপচাপ আধা ঘন্টা ধরে দুজনের শুনলাম, এই মানে সাধারণ মানুষের কথা বললাম, আমাদের গায়ে জ্বালা লেগে গেল। ব্যাপারটা হচ্ছে যে এই যে মুর্শিদাবাদ শুধু নয়, বাংলা, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, এতটা বছর কাটিয়েছি বাংলায়। আমরা মানে অন্যান্য রাজ্য থেকে আমরা বলতাম যে অন্যান্য রাজ্যে জাতপাতের রাজনীতি হয়, ধর্মের রাজনীতি হয়, দাঙ্গা হয়, আমরা এইটা নিয়ে গর্ব করতাম। মানে গর্ব করার জায়গা ছিল যে আমাদের বাংলায় কোনোদিন এই ধরনের কোনো ধর্মীয় কোনো মেরুকরণের রাজনীতি বলুন, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা বলুন, আর দাঙ্গাটা দূরের কথা, আমরা জাতপাত ধর্ম নিয়ে কথাই বলতাম না। কিন্তু এই একটা দশকের মধ্যে কিন্তু সেই চেহারাটা কিন্তু পাল্টে গেছে। দেখতে হবে, যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি খুব সংক্ষেপে, তাহলে বুঝতে হবে যে এ বাংলায় যতদিন বিজেপি ছিল না, এ বাংলায় ততদিন কোনো সাম্প্রদায়িকতা ছিল না। আরেকটা কিন্তু এর উপর লজিক আছে যে এ বাংলায় যতদিন তৃণমূল ছিল না, ততদিন কিন্তু এ বাংলায় বিজেপিও ছিল না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিজেপিকে রেড কার্পেটে করে নিয়ে এসছে, তাদেরকে হৃষ্টপুষ্ট করে। আজকে দেখুন আরএসএস এর শাখা যখন তৃণমূল সরকার ছিল না, হাতে গোনা কয়েকটা ছিল, আজকে হাজার হাজার শাখা চলছে। অর্থাৎ তৃণমূল বিজেপিকে নিয়ে এসে হৃষ্টপুষ্ট করে এমন একটা জায়গায় রেখেছে যাতে রাজ্যের মুসলমান সম্প্রদায়কে সবসময় ভোটের সময় তারা বিজেপির জুজুটা দেখাতে পারবে। দেখুন বিজেপি চলে আসছে, মুসলমান আমি তোমাদের চাকরি চুরি করে নিয়েছি, মুসলমান আমি তোমাদের সর্বত্র চুরি করে নিয়েছি, পঞ্চায়েত থেকে নিয়ে মেরে খাচ্ছি, তোমাদের কিচ্ছু নেই, তোমাদের চাকরি বাকরি নেই, তোমরা পরিযায়ী শ্রমিক হয়ে সারা দেশ জুড়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ। কিন্তু ভোট আসলে কি হবে না, যদি তৃণমূলকে ভোটটা না দাও তাহলে কিন্তু বিজেপি তোমাদেরকে এখানে থাকতে দেবে না। এই ন্যারেটিভের উপর, আচ্ছা শামশেরগঞ্জ, সুতি, ওই এলাকাটায় যদি আমরা এই ঘটে যাওয়া 2024-এর ইলেকশন দেখি, সেখানে কিন্তু কংগ্রেস ভালো ফল করেছিল, ফারাক্কা, শামশেরগঞ্জ এসব জায়গায়।
তাই হয়তো তৃণমূলের মনে হচ্ছে যে সেখানে তাদের অবস্থা খারাপ হচ্ছে। এই কদিন আগে মোথাবাড়িতে দেখলাম, সেখানেও দেখছে তৃণমূল যে তাদের অবস্থা খারাপ হচ্ছে। তাদের উপায় কি? ধর্মীয় মেরুকরণ। আর এই মেরুকরণ বা সাম্প্রদায়িক রাজনীতি তৃণমূল আর বিজেপি উভয় দলকে ডিভিডেন্ডও দিয়েছে। 21-এর ভোটে আমরা দেখেছি যে কিভাবে তৃণমূলের সিট এত দুর্নীতি করার পরেও বেড়ে গেল শুধু বিজেপির জুজু দেখিয়ে। আর বিজেপি 3 থেকে 73 বা 75 হয়ে গেছে, এখন কত আছে জানি না, কারণ অনেক বিধায়করা লাপালাপি করছে। এটা হলো তো, অর্থাৎ তারা আবার সেই 26-এর ভোটে 21-এর মডেলেই ভোটটা করতে চাইছে। আমরা দেখেছি গত বছরই পয়লা বৈশাখের সময়, আমি তখন বহরমপুরেই ছিলাম ইলেকশনের কাজে, তখনও দেখলাম যে রামনবমী ছিল সেখানে, তারপর ওখানে শক্তিপুরে দাঙ্গা হলো, অধীর চৌধুরী তখন ভোটে দাঁড়িয়েছিল, ওনাকে হারানোর জন্য নানা রকম যোগীজি এসে বলছে মুসলমানদের উল্টা ঝুলিয়ে দেবে, তারপরে হুমায়ুন কবির বলছে যে হিন্দুদেরকে গঙ্গায় ভাসিয়ে দিবে। অবাক কখন লাগে যখন রাজ্যে তো সরকার আছে, রাজ্যে তো পুলিশ আছে, এই কারোর উপর প্রতিক্রিয়া নেই, কারোর উপর কোনো পুলিশি মানে কোনো পদক্ষেপ নেই, কোনো তাদের কোনো শাস্তি নেই। আমি বলছি শুভেন্দু অধিকারী তো বিজেপি করে, তৃণমূল তো করে না। শুভেন্দু অধিকারী হোক, কার্তিক মহারাজ হোক, হুমায়ুন কবির হোক, সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, ববি হাকিম হোক, যেই হোক, যারা ধর্মীয় মেরুকরণ বা ধর্মীয় উস্কানিমূলক ভাষণ দেবে তাদের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ কেন নেই? কারণ হচ্ছে সে এপক্ষের হোক বা অপেক্ষের হোক, যারা এই সাম্প্রদায়িক রাজনীতির ফায়দা লুটতে চায় তাদের সবসময় এই জিনিসটা মাথায় থাকে যে ভাই সে বিজেপির তরফ থেকে হোক বা তৃণমূলের তরফ থেকে হোক, সাম্প্রদায়িকতা যদি ঘোলার জল বাংলায় থাকবে তাহলে তারা নির্বাচনী তখন ভোটের মাছ ধরতে পারবেন। আচ্ছা, মুর্শিদাবাদকে এত বদনাম করে দেওয়া হয়েছে সারা দেশ জুড়ে। আচ্ছা বলুন তো, এই মুর্শিদাবাদ একটা জায়গা ছিল যখন আমরা এই 2009 সালের ঘটনা বলি, তখন জঙ্গিপুর লোকসভা, যেখানে 73% মুসলমান সম্প্রদায়ের মানুষ বাস করেন, সেখান থেকে লোকসভায় নির্বাচিত হচ্ছেন কে? ব্রাহ্মণ সন্তান, আমাদের বাংলার গর্ব, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়। আচ্ছা, বহরমপুর থেকে, সেখানেও মুসলিমরা মেজরিটিতে আছে, সেখান থেকে 5 বার ইলেক্টেড হচ্ছেন কে? একজন হিন্দু সন্তান অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ একটা মানে সাম্প্রদায়িক বাংলা বলে মুর্শিদাবাদে ছিলই না, এটা তৃণমূল আর বিজেপি মিলে চালাচ্ছে। আমি দেখুন মুর্শিদাবাদে শুধু এটা না, এর আগে সুতিতে বলুন, তার আগে একটা উত্তেজনা নওদাতে হয়েছিল, তার আগে বেলডাঙ্গা হয়েছিল, সমস্ত জায়গায় এখানে তৃণমূলের একদিকে আরএসএস রয়েছে, এখানে আর একদিকে রয়েছে তৃণমূলের ওই ভাড়াটে। আপনি এটা বলছেন কেতন বাবু, আমি তো আমরা যতটুকু জানতে পারছি সূত্র মারফত, স্পেশালি একেবারে গ্রাউন্ড জিরোতে, গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষকে কার্যত ভুল বোঝানো হচ্ছে। এমনও কিছু ইন্ধন যোগানো হচ্ছে যে ওয়াকফ সংশোধনী আইন নাকি কবরস্থানকে কার্যত হরপ করে নেবে, অর্থাৎ সরকারের কাছে নাকি কবরস্থান চলে যাবে, এ ধরনের রটানো হচ্ছে। কার্যত সাধারণ মানুষ এসব শোনার পরে তারা ভায়োলেন্স দেখাবে না? তাও তো সাধারণ মানুষ, তাও তো বুঝতে পারছেন তাদের ইনসিকিউরিটিটা কোন জায়গায় হচ্ছে, বুঝতে পারছেন তো? তাহলে কেন তারা এই আন্দোলনগুলো করবে না? কিন্তু আন্দোলনের মানেও এটাও নয় যে প্রতিবাদের অর্থ বা প্রতিবাদের নামে এরকম লুটপাট চালানো হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে, সরকারি সম্পত্তি নষ্ট করা হবে, এটাও প্রতিবাদ নয়। কেতন বাবু, না আমি এবার বলছি, দেখুন এই মুর্শিদাবাদ জেলা বা এইসব নিয়ে যে একটা রটানো হচ্ছে, তো এইটাও একটা রটানো হচ্ছে, জানি না কেন বা কার স্বার্থে। দেখুন ব্যাপারটা হচ্ছে ওয়াকফ বিল বিরোধিতা কংগ্রেস করছে, করব, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারাও করছেন, তাদের অধিকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে জিনিসটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে যে ওয়াকফের বিরুদ্ধে হিংসা হচ্ছে, তা নয়। কিন্তু যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তাদের সাথে এই দাঙ্গাকারীদের কোনো রকম সম্পর্ক নেই। অনেক জায়গায় সেখানে তৃণমূলের লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের শামসেরগঞ্জের ঘটনা বলছি, ওখানে একটা মদের দোকান লুট করা হয়েছে, সেখানে মদের দোকান থেকে মদ খাইয়ে একটা মব ছেড়ে দেওয়া হয়েছে ওই মিছিলের মধ্যে, যাতে তারা গন্ডগোল করুন। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বিজেপির লোক বাইরে থেকে, যে অর্জুন সিং যে বলছে যে বাইরে থেকে লোক নিয়ে আসা হবে, কেন বলছে? কারণ এটাই হচ্ছে তাদের মডাস অপারেন্ডি। আমরা আসানসোলে এরকম একটা ঘটনা কয়েক বছর আগে হয়েছে, সেখানে আমরা দেখেছি বহিরাগতরা এসে এই ঘটনাগুলো ঘটিয়েছে। তো এবার এখানে আমি যেটা বললাম যে এখন দাঙ্গার আগুন লাগছে, তৃণমূল হোক বিজেপি হোক, উভয় দলই এখানে কিন্তু কেউ জল দিচ্ছে না। কেউ একটা কারো মুখে শুনেছেন যে সাম্প্রদায়িক সৌহার্দ্য যাতে বজায় থাকে, সম্প্রতি মানুষ ঠান্ডা না, বিজেপি ওখানে দিয়ে গরম করছে, তৃণমূল এখান থেকে গরম করছে, কারণ গরম হলেই তাদের রুটিটা শাঁকা হবে না, তাহলে রুটি কাঁচা থেকে যাবে। এটা হচ্ছে এবার যারা ওখানে ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন, এই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য যেটা আরএসএস চায়, যেটা বিজেপি চায়, যে
এই ওয়াকফের বিরুদ্ধে যাতে মানুষ রাস্তায় না নামুক, যেটা উত্তরপ্রদেশের সরকার চায়, যেটা আসামের সরকার চায়, যেটা বিজেপি শাসিত অন্য রাজ্যের সরকার চায়। আমরা জানি না কেন যে বাংলার মুখ্যমন্ত্রী তো বলেন যে আমরা মানে উনি মুসলমান সম্প্রদায়কে কদিন আগে ইলেকট্রোড থেকে বলেছিলেন যে আপনারা পাশে আছে, কিন্তু কেন এই মমতা ব্যানার্জির সরকার, তার পুলিশ কেন এই তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করছে? কেন এ রাজ্যের সরকার চাইছে না যে এ রাজ্যে ওয়াকফ বিলের যে সংশোধনী বিল তার বিরুদ্ধে রাস্তায় মানুষ নামুক? কেন বারবার তাদের যেখানেই তারা কোনো একটা প্রোটেস্ট করছে সেখানে লোক ঢুকিয়ে গন্ডগোল সৃষ্টি করে তাদেরকে বদনাম করার চেষ্টা করছে? আর বিজেপি যে বলছে জিহাদি জিহাদি জিহাদি, এই বিজেপিকে জিহাদি বলার যে সুযোগটা করে দিচ্ছে, কে করে দিচ্ছে? তৃণমূল করে দিচ্ছে। বেশ, আপনারা এত কিছু বলছেন ঠিকই, কিন্তু সে জায়গায় গতকাল ট্রাইটি বাংলার সম্ভবত কোনো প্রকোপ পড়েছে মুর্শিদাবাদে। তার কারণ কার্যত গতকাল ঠিক প্যানেল ডিসকাশনে বিশ্বনাথবাবুকে আমি প্রশ্ন করেছিলাম সরাসরি যে আবু তাহের খান কি করছেন। আজ সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছিলেন, আবু তাহের খান সরাসরি সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে বক্তব্য রেখেছেন। কি বলছেন তিনি একবার শোনাই, শুনুন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, কোথাও কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং আমরা যেভাবে হিন্দু মুসলমান এই বাংলায় একে অপরের সহযোগী হিসেবে বাস করি, সেই ট্র্যাডিশন যেন বজায় থাকে, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এই ধুলিয়ান পৌরসভার বিস্তীর্ণ এলাকায় ছোটোখাটো যেখানে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেটা যাতে না ঘটে, এবং আমরা যেন আবার সেই পূর্বের ন্যায় ফিরে আসতে পারি স্বাভাবিক জীবনযাত্রায়। তার জন্য আমরা সকলের কাছে আপিল করতে এসেছি, এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় এমপি খলিলুর রহমান সাহেব সবাই এখানে আপ্রাণ চেষ্টা করছেন। তারা একদিকে আমাদের এমএলএ সাহেব সে চেষ্টা করছেন তার মতো, পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলররা তারা চেষ্টা করছেন তাদের মতো, আমাদের দলীয়ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বার্তা দিচ্ছেন কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোথাও যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন যেন কথাবার্তা না হয়, গুজব ছড়ানো না হয়, এই অনুরোধে আপিল তিনি বারবার রেখেছেন। যেহেতু ওয়াকফ আইন নিয়েই এই বিতর্কটা, এটাও আমরা বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার বিধানসভাতেও যে আমরা কোনোভাবেই কোনো মতে বাংলায় এই ওয়াকফ আইন যাতে কার্যকারী না হয়, আমার সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব এটাকে বাস্তবায়িত করার। এবং তিনি প্রতিশ্রুতিও দিচ্ছেন, বারবার আলোচনাও করেছেন। আগামী 16 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি এ ব্যাপারে বাংলার বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে একটা সভাও ডেকেছেন, সেই সভাতেও তিনি একটা বার্তা দেবেন। তাই ধুলিয়ানের মানুষের কাছে আমরা করজোড়ে আবেদন করব যে আপনারা শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন, কোনো গুজবে কান দেবেন না। আপনারা প্রত্যেকটা মানুষ আপনারা আবার নতুন করে ছন্দে কাজে ফিরুন, এবং যাদের ক্ষতি হয়েছে সামান্যতম যে সমস্ত ভাইদের ক্ষতি হয়েছে, আমরা দলীয় পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে তাদের পাশে থেকে সেই ক্ষতিপূরণের আপ্রাণ চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী সে চেষ্টা করবেন, এবং যে ঘটনা ঘটেছে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, আমরা যেন সর্বতোভাবে চেষ্টা করি এই ঘটনার এখানেই সমাপ্তি ঘটিয়ে আবার নতুন করে ছন্দে ফিরে আসতে। এই চেষ্টা আমাদের দলের পক্ষ থেকে সর্বতোভাবে আছে। আমরা দুদিন ধরে এখানে আসছি, আজও এসেছি, চেষ্টা করছি এলাকার মানুষের সঙ্গে একটা বোঝাপড়া করে প্রশাসনের উপরে ভরসা রেখেই আমরা যেন চলি, এই অনুরোধ আমরা এই এলাকার মানুষের কাছে রাখছি। তিনি যেমন তেমন নেতা নন যে হঠাৎ করে তিনি পৌঁছে গিয়েছেন, তিনি সাংসদ। কার্যত 4-5 দিন ধরে যখন জ্বলছে মুর্শিদাবাদ, তখন সেখানে আজ এসে তিনি তার বক্তব্য রাখছেন। তিনি অনেকগুলো ভালো ভালো বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, যেটা কেতনবাবুর ভাষায়, কেউ এখনো পর্যন্ত হিন্দু মুসলিম সৌহার্দ্যতা কেউ মেনটেন করছেন না, কেউ মানছেন না, সেই বিষয়গুলোকেও উল্লেখ করেছেন। বলছেন হিন্দু মুসলমান ভেদাভেদ ঠিক নয়, শান্তি বজিয়ে রাখুন। তিনি আরও বলছেন গুজবে কান দেবেন না। কিন্তু সব থেকে বিষয়, মূল যে বিষয়, তাহলে যেখানে তালটা কাটছে, আমি বিশ্বনাথবাবুর কাছে এখানে যাব। আচ্ছা বিশ্বনাথবাবু, আপনিও তো এখন প্যানেল ডিসকাশনে রয়েছেন, এটা ছাড়াও নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়া ঘাটেন এবং তার সঙ্গে সঙ্গে বাকি সব চ্যানেলও দেখছেন, আমাদের চ্যানেলেও বসছেন, আমাদের চ্যানেলের যাবতীয় প্রতিবেদনও দেখছেন। কোনো জায়গায় মনে হয়েছে যে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে? এই যে তিনি ব্যবহার করছেন সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, নাকি হঠাৎ করেই আবু তাহের খানের মনে হচ্ছে না ওখানে সত্যি কিছুই হয়নি, তেমন সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছিল, সাধারণ মানুষ যা বলছে সব মিথ্যে, সব ভুল? কোনটা? দেখুন রঞ্জনবাবু,
গতকাল যখন প্যানেল ডিসকাশনে আপনি আমাদের জনপ্রতিনিধির কথা বলেছিলেন এবং আমাদের এক সাংসদের এক বিশেষ বিশেষ মুহূর্তের ছবিও আপনি দেখিয়েছিলেন এবং আবু তাহের সাহেবের কথা বলেছি, এবং তখনই আমি আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের সাংসদরা যেমন আছে তার সঙ্গে একদম স্থানীয় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত স্তরে তারা কিন্তু মানুষের পাশে থেকে মানুষকে সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার বার্তা দিচ্ছে। এবং তার সঙ্গে যে কথাটা বললেন যে সামান্য ক্ষতি, সেই বিষয়টা সেটা তো প্রশাসন এবং তার সঙ্গে স্থানীয় প্রশাসন দেখছেন, এলাকার মানুষ তারা নিশ্চয়ই দেখেছেন যে যে দুর্ঘটনা ঘটেছে, মানে যে বিশৃঙ্খলা এবং তার সঙ্গে যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির শিকার আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি যে হ্যাঁ মানুষ বিপন্ন হয়েছে, মানুষের বাসস্থান আক্রান্ত হয়েছে, মানুষের অন্যের জন্য মানুষ আজকে আপনি তাহলে আবু তাহের খানের কথাকে কন্ডেম করছেন তো? সেই বিষয়টা আজকে আবু তাহের সাহেব তিনি এলাকায় এসেছেন, এসে দেখছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, তিনি তার মতো বক্তব্য রেখেছেন। আমাদের প্রশাসনও সেটা জাজমেন্ট করে মানুষের এই যে বিপন্নতার সময়ে দাঁড়িয়ে তাদের পাশে থাকার জন্য যেমন সাংসদ সাহেব এসছেন, প্রশাসনও সেই বিষয়টা খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকার জন্য সর্বতভাবে চেষ্টা চলছে। সেটা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, আমরা আজকে খবর নিচ্ছি যে সেই এলাকার একদম শমশারগাঁও থেকে শুরু করে মুর্শিদাবাদ সুতি থেকে শুরু করে সেখানে আমাদের বিস্তীর্ণ এলাকার যে একদম গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সেই এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রত্যেকেই নেমে দেখে নিচ্ছেন যে যারা আক্রান্ত হয়েছেন বা তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তারা সরকারিভাবে যেমন করছেন, তার সঙ্গে আমাদের দলীয়ভাবে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তারা সেটা দেখছেন। এবং তার সঙ্গে যে বিষয়টাও বলি যে আমরা যখন মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে, দেখা যাচ্ছে উভয় সম্প্রদায়ের মানুষ তারা পারস্পরিক পাশে দাঁড়িয়েছেন। যে দাঙ্গার কথা বলেছে, যে ধর্মের মধ্যে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে সামান্য ক্ষয়ক্ষতি বলা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা কখন বন্ধ করে দেওয়া হয়? কখন সেখানে 163 ধারা জারি করা হয়? সামান্য ক্ষয়ক্ষতি হলে আজকে মানুষকে ফাঁদে ফেলার জন্য প্রশ্ন নিশ্চয়ই আপনার কাছে যাচ্ছে। করে দেওয়া হচ্ছে, মানুষকে প্রশ্ন নিশ্চয়ই আপনার কাছে যাচ্ছে। বিশ্বনাথ বাবু, আমি বলতে চাইছি যেখানে 163 ধারা জারি করা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে, এমনি হচ্ছে সেখানে সামান্য ক্ষয়ক্ষতির জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে, সামান্য ক্ষয়ক্ষতির জন্য সেখানে কিছু হচ্ছে না। তাহলে আবু তাহের খানের কথা কন্ডেম করছেন, এটা বলতে সমস্যা কোথায়? তখন সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনকে তো একদম স্টেপ নেওয়ার জন্য, শান্তিকে ফিরিয়ে আনার জন্য এবং এলাকাকে বিশৃঙ্খলার মুক্তবিহীন এলাকা করার জন্য, মানুষের বসবাসের উপযোগী করার জন্য, পূর্বতন অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য প্রশাসনিকভাবে যা করার দরকার সেটা করা হচ্ছে, যাতে ফার্দার আর কোনো রকম ভাবে কোনো মানুষকে একটি বাড়িতে দুজন মানুষকে খুন করে দেওয়া হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে লুটপাট চলছে, সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, রণক্ষেত্রে চেহারা নিচ্ছে মুর্শিদাবাদ, তারপরে একজন সাংসদ যদি বলেন যে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টিকে আপনি বলতে পারছেন না যে কন্ডেম করছেন? আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা থাকা উচিত আপনাদের। প্রকাশ করেছেন, কিন্তু আপনি যে কথা বলেন যে আপনারাও তুলে ধরেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমরাও দেখছি যে আমাদের যেখানে স্থানীয় স্তরে জনপ্রতিনিধি তারা সেটা দেখছেন। উনি আজকে এসেছেন, আগেও খোঁজ নিয়ে উনি ওনার যে মত সেটা প্রকাশ করেছেন। বেশ, দেখুন আপনারা কি ভাবছেন আপনারা অবশ্যই জানাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আবু তাহের খানের এই বক্তব্য সত্যি কি মানানসই হলো? এক্ষেত্রে সামান্য ক্ষয়ক্ষতি এই বিষয়টিতেই খটকা রয়েছে। তার কারণ যেখানে 163 ধারা জারি করা হচ্ছে, যেখানে দিনের পর দিন আগুন জ্বলছে এবং মুর্শিদাবাদে কার্যত একের পর এক রণক্ষেত্রের চেহারা নিচ্ছে, সেখানে সামান্য ক্ষয়ক্ষতি বলে শুধু বিষয়টিকে লাইট করে দেওয়া, সরলীকরণ করবার চেষ্টা সত্যি কি সম্ভব? আর ঠিক এ জায়গায় সরাসরি আপনাদের সামনে আবারও রাখবো সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কি বলছেন? রাজ্যের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, তিনি বলছেন, শোনাবো। ওই মেন রাস্তাটা ক্লিয়ার করো। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। দেখবেন তরফটা কেমন নড়ে। কার্যত কলকাতা থমকে দেওয়ার কথা বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। 10 তারিখের ফুটেজ, 10ই এপ্রিল তিনি এই মন্তব্য করেছিলেন, 50টি জায়গার কথাও মেনশন করেছেন তিনি।
রাজ্যের মন্ত্রী তিনি এমন ভাষায় বক্তব্য রাখছেন। ভাবতে অবাক লাগে, যেখানে কার্যত বিভিন্ন জায়গায় রণক্ষেত্রের চেহারা নিচ্ছে, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বসে রয়েছেন বাড়িতে, একজন মন্ত্রী এইরকম মন্তব্য করছেন কি করে? আর সেই বিষয়ে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না। 26শে বিধানসভা নির্বাচনে বিশ্বনাথবাবু, আপনারা ঠিক এই প্রোপাগান্ডা নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাবেন? আপনি নিশ্চয়ই তারপর দেখেছেন যে সিদ্দিকুল্লাহ সাহেব যে কথা বলেছে 10 তারিখ, তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের কাছে বলেছেন যে কারো কোনো রকম কোনো কথা আপনারা পরিচিত হবেন না। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে উপর কি স্টেপ নেওয়া হয়েছে? এই আন্দোলন এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা আন্দোলন করতে আছে, বাংলার শান্তির এবং সম্প্রীতি সৌহার্দ্যের জন্য আপনারা সকলে বিরত থাকুন। বাংলার মুখ্যমন্ত্রী সেই বার্তা বাংলা বঙ্গবাসীর কাছে দিয়েছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারপরেও এই যে ঘটনা ঘটছে, এখানে ক্রোনোলজিগুলোকে অবশ্যই আমাদেরকে অনুধাবন করে দেখতে হবে যে অবশ্যই সিদ্দিকুল্লাহ চৌধুরী 10 তারিখের ফুটেজ আপনি দেখাচ্ছে যা বলেছেন, সেটা তো আমরাও স্বীকার করছি, কিন্তু তারপরেও দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী বঙ্গবাসীর কাছে, বাংলার সমস্ত মানুষের কাছে বলেছেন যে যারা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করার কথা ভাবছে তাদেরকে বিরত থাকতে বলেছেন বাংলার সম্প্রীতি সৌহার্দ্যের জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় তিনিও বঙ্গবাসীর কাছে, সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে বলেছেন যে আপনারা বিরত থাকুন। বাংলার মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে যাতে এই ওয়াকিফ বিলের আন্দোলন করতে গিয়ে যাতে যখন বিরোধীরা প্ররোচনার জায়গা তৈরি করছে, সেই প্ররোচনায় পা দিয়ে বাংলার শান্তিকে আপনারা বিঘ্নিত করবেন না। এই ওয়াকফ বিল সম্বন্ধে যা বিষয় সেটা বাংলার মুখ্যমন্ত্রী ভাবছেন তিনি কিভাবে কি করা যায়, বা বিশেষ ধর্মের সেই মুসলিম সম্প্রদায়ের সুবিধা অসুবিধার কথা সেটা আলোচনার বিষয় সাপেক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সে বিষয়টা দেখবেন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতা দখলের কথা বলছে, যে আপনি 26শে বিধানসভার কথা বললেন না, দেখুন ঘটনা ঘটার আগেই বলে দেওয়া হচ্ছে যে এই ঘটনা ঘটবে, বাইরে থেকে লোক আসবে। এটা তো অবাক ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়েই তো বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে তিনি আবেদন জানিয়েছেন যে আপনারা আন্দোলন থেকে বিরত থাকুন, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের জন্য, বাংলার শান্তি যাতে বিঘ্নিত না হয় তার জন্য সেই বার্তা পৌঁছে দিয়েছেন 10 তারিখের যে ফুটেজ দেখালেন তার পরবর্তী সময়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে কারা যেন অন্য খেলা খেলতে চাইছেন, যেখানে মানুষ বিপন্ন হচ্ছে। মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটছে, শামসানগঞ্জের ঘটনা ঘটছে, আমরা কিছুদিন আগে মথাবাড়ির ঘটনা দেখেছি। যখন সামনে চলে আসছে মানুষ অন্য কথা বলছে যে যারা ঘটনা ঘটেছেন তারা কারা। এটা কিন্তু দেখতে, তার জন্যই পুলিশ প্রশাসনকে বিভিন্ন আইনি কড়া পদক্ষেপ নিতে হচ্ছে। বাংলার পুলিশ তাই রাস্তায় এই বিষয়ে সুকান্ত মজুমদার কি বলছেন সেটাও আপনাদের সামনে রাখবো। শওকত মোল্লা ভাঙড়ের বিষয়ে কি বলেছেন সেটাও পরপর রাখছি, দেখুন। বাংলার অন্যতম একটি লিডিং বাংলা নিউজ পেপারে বেরিয়েছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীদেরকে ইনফিল্ট্রেশন করিয়ে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে করা হয়েছে। এবং শোনা যাচ্ছে যে খলিলুর রহমান, ওখানকার যিনি এমপি, তিনি এর পেছনে ছিলেন এবং তারা শুরু করেছিলেন। তারপর পুরো বিষয়টা আউট অফ কন্ট্রোল চলে যায় এবং এরা এই দেশ বিরোধী শক্তির, অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোকে হিন্দু শূন্য করে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করার কাজ এরা করছে। এবং আগামী দিনে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দেশের জন্য বিপদের একটা জায়গা হয়ে উঠছে, অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটি থ্রেট টু দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি। আমাদের এই মহান দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য অন্যতম বিপদ হিসেবে তৃণমূল কংগ্রেস পরিগণিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিগণিত। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে রাখলাম, কিন্তু এবার যে ছবিটা রাখবো সে ছবি কার্যত গতকাল শওকত মোল্লা পৌঁছেছিলেন ভাঙড়ে এবং সেখানে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে। তারপরে তিনি কি বললেন দেখুন। দেখুন, সম্পূর্ণ এটা নওশাদ সিদ্দিকীর প্রয়োজনায় সোনপুরে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটেছে। এবং আপনারা দেখলেন এখানে রাস্তা অবরোধ। নওশাদ সিদ্দিকী ওখান থেকে ফোন করে বললো, তারপরে এখানে অবরোধ উঠলো। আপনি ঢুকছেন, আপনাকে গো ব্যাক বলছেন। দেখুন এরা কি গো ব্যাক ভাঙড়ের মানুষ ওদেরকে দিয়ে দিয়ে, এরা কি গো ব্যাক করবে? আমরা যদি বলি এখনই 5 মিনিটে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে কোনো কাজ করব না, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। এই যে কথায় কথায় 5 মিনিটে কিছু একটা করে নেওয়া যেতে পারে, এই বক্তব্যগুলো সত্যি কি সাধারণ মানুষের জন্য খুব ভালো মেসেজ যায়? একজন জনপ্রতিনিধি এইভাবে বলেন? আমি কেতনবাবুর কাছে যাবো অতি সংক্ষেপে, তারপর রুবিদির কাছেও আসবো। কেতনবাবু বলুন।
না দেখুন, এই বলার পর অনেকগুলো ঘটনা ঘটলো। একদিকে দেখলাম যে মুর্শিদাবাদে যিনি সাংসদ, অনেকদিন পরে দেখা গেলেও, যাই হোক আজকে দেখা গেল, তিনি বলছেন যে আমরা ওই ক্ষতিপূরণ ব্যাপারটা, তৃণমূল এই পুষিয়ে দেওয়ার রাজনীতি তো করে এসছে, যে আগে বাংলার মানুষের নানা রকম ভাবে তৃণমূল ক্ষতি করবে, তারপর ক্ষতিপূরণের কথা আসবে। ব্যাপারটা হচ্ছে এরা অনেক টাকা পাবলিকের মেরে মেরে খেয়েছে, তার মধ্যে থেকে কিছু টাকা দিয়ে মানুষকে পুষিয়ে দেওয়া, যে হ্যাঁ দেখো তোমাদেরকে দিলাম। কিন্তু প্রশ্নটা তো তা নয়, প্রশ্নটা ক্ষতিপূরণ নিয়ে হবে না, প্রথমে প্রশ্নটা হবে ক্ষতি নিয়ে, যে মানুষের আজকে এত ক্ষতি হলো কেন। রাজ্যে পুলিশ আছে, প্রশাসন আছে, ইন্টেলিজেন্স আছে, এটা গেল, এটা হলো প্রশ্ন। তারপরের প্রশ্নটা আসছে যে এই তারপরে সুকান্ত বাবুর আমি বক্তব্য দেখলাম, তিনি সেখানে দাঁড়িয়ে অমিত শাহকে কন্ডেম করলেন। অমিত শাহর যে মন্ত্র, যে হোম মিনিস্ট্রি, তাকে কন্ডেম করলেন, তাকে অকর্মণ্য অপদার্থ বললেন, যে বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে বা এরকম করানো যাচ্ছে, আর এটা হচ্ছে, মানে তাদের দপ্তরের কোনো হেলদোল নেই। তারপরে দেখলাম যে আপনি অনেকের বক্তব্য দেখালেন, অধীর বাবু আজকে মুর্শিদাবাদ থেকে ওখানে গেছিলেন, শামশেরগঞ্জ সুরকি সমতট অঞ্চল দেখেছেন, তিনি হাসপাতালে গেছিলেন, হাসপাতাল থেকে বেরিয়ে হাসপাতালে এমন এমন অবস্থায় অধীর রঞ্জন চৌধুরী হাসপাতালে গিয়ে ঠিক কি বক্তব্য রেখেছে সেটা আপনাদের সামনে রাখছি, দেখুন। দেখে একদম মানে ধুলিয়ান শামশেরগঞ্জের যে ঘটনা, সেই ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে তার থেকে অনেক গভীর, কিন্তু অনেক মানুষ সেখানে আহত হয়েছে, অনেক মানুষ, তার তথ্য দিচ্ছে না প্রশাসন, সরকার। আমি আজকে হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে, সেখানে দেখলাম 3টে গুলি খাওয়া, শামশেরগঞ্জের ঘটনা 3 জন গুলিতে গুলি খাওয়া 3টে রুগীকে দেখলাম। একজনের 11 থেকে 12 বছর বয়স, বাচ্চা ছেলে, তার ডান দিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি, তাকে দেখা যাচ্ছে না, সেটা বসতে পারছে না, শুতে পারছে না, দাঁড়াতে পারছে, শুধু কাঁদছে। আর 2টো জায়গায় গিয়ে দিলাম, তাদের এইখানটাই একজনের গুলি বেরিয়েছে, আরেকজনের গুলি বেড়া হয়নি। ডাক্তাররা বলছে গুলি বাড়াতে সময় লাগবে। অল্প বয়সী ছেলে, তার মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গেছিলাম দোকানে, মায়ের ওষুধ আনতে গেছিলাম, মা অসুস্থ, তার মায়ের জন্য ওষুধের দরকার, দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম, গুলি, বলছে পিছন দিকে গুলি চললো, বিএসএফ এর ড্রেস পরা, সত্যি না মিথ্যা কেউ জানে না। 3 জনকে দেখলাম যারা হাসপাতালে চিকিৎসাধীন। আমি আজকে সকালেই বলেছি আপনাদের যে বহরমপুর হাসপাতালে আছে, কেউ কলকাতার হাসপাতালে, কেউ নার্সিং হোমে, প্রশাসন কিচ্ছু বলছে না। অনেক বেশি মানুষ গুলিতে আহত হয়েছে, জখম হয়েছে, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনার দয়া করে দেখেছেন বাচ্চা ছেলেটাকে, আমি এক্ষুনি দেখে এলাম, 12 বছর বয়স, সে কিডনি বাদ চলে গেছে এর মধ্যে একটা, তার যে কি কষ্ট কল্পনা করতে হবে না কি করছে সে বাচ্চাটা। এখন নানা রকমের লোক নানা রকম ড্রেসে এসে বলছে আমরা পুলিশের লোক, কি হয়েছে বলো। এবার হাসপাতালে যখন চেস করছে পুলিশের লোক, আইডেন্টি কার্ড দেখাতে পারছে না। গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন কিন্তু নানা ফন্দি করছে। বিস্ফোরক মন্তব্য করছেন অধীর রঞ্জন চৌধুরী, একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। বলছেন বিএসএফ আদৌ পেছন থেকে মারছে কিনা গুলি, সেটা নিয়েও যথেষ্ট কনফিউশন রয়েছে, এবং পুলিশের পোশাক পরে কেউ এসে বলছেন কি হয়েছে বলুন, এবং তাদেরকে আইডেন্টিটি কার্ড দেখানোর কথা বলাতে তারা দেখাতে পারছেন না। সত্যি কি সেখানে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, নাকি পেছন থেকে ইন্ধন কেউ জোগানোর চেষ্টা করছে? আমরা এর শেষ অবধি কিন্তু থাকবো, জানার চেষ্টা করব যে বা যারা এই কাজগুলো করছেন তারা সত্যি শেষ বেলা অবধি সাফল্য পাবেন তো, জানার চেষ্টা করবো। কিন্তু একেবারে অন্তিম লগ্নে রয়েছে, প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমে সুযোগ দেবো রুবিদিকে। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। 1 মিনিট সময় দিলে কি করে হবে, এতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, উনি প্রথমেই যে প্রশ্নটা করেছিল বিজেপি বাংলায় ছিল না, বিজেপিকে জোর করে আনা হয়েছে। কেতন বাবুকে বলে দিই, আপনাদের ফ্রাস্ট্রেশন বোঝা যাচ্ছে কংগ্রেসে, বুঝতে পেরেছেন? কারণ বিজেপি অনেক জায়গাতেই ছিল না, এক সময় শুধু কংগ্রেসই ছিল, বিজেপি এখন সব জায়গায় আছে, বুঝতে পেরেছেন? প্রায় 23টা রাজ্যে এনডিএ সরকার গড়ে রয়েছে, সুতরাং বাংলাতেও আগামী দিনে আসবে, চিন্তা করবেন না। বিজেপি কিনে এত ফ্রাস্ট্রেশনে থাকার কিছু নেই। আর মানুষ মারা যাচ্ছে বলছে, কংগ্রেসকে আমি জিজ্ঞেস করতে চাই যে যারা ঘর ছাড়া হয়েছে, যাদের বাড়িতে বিষ দিয়ে মেরে ফেলা, জলের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, যাদের বাড়ির লোকরা মার্ডার হচ্ছে, তারা কজন অন্য ধর্মের মানুষ আছে? আর হিন্দুরা কজন সনাতনী হিন্দু মুসলিমদেরকে অ্যাটাক করেছে, সেটার একটা ফুটেজ দেখান আপনি। আপনারা কেন মিথ্যে প্রচার করছেন বলুন? সনাতনী হিন্দুদেরকে আপনারা হিন্দু নিধন যজ্ঞ চালাচ্ছেন, এবং কংগ্রেস এর সাথে সাপোর্ট করছে। কংগ্রেস সাপোর্ট করছে বলেই এই ধরনের কথাবার্তা বলছে। কংগ্রেস বারবার করে বলছে ভুল বোঝাচ্ছে, আচ্ছা আপনারা কেন সঠিকটা বোঝাচ্ছেন না?
উনি তো এতদিনের তো অধীর রঞ্জন চৌধুরী তো ওখানে ছিল, এমপি ছিল, তো কেন বোঝাননি উনি? কারণ ওনারা বোঝাতে চান না, ওনারা চায় এভাবে রাইটটা লেগে থাকুক, এভাবে হিন্দু নিধন যজ্ঞ চলুক, তাই জন্য উনি বলছে। আর এখানে বলছে যে এমপি রয়েছে, উনি যদিও 8 পাস এমপি, এর আগে কংগ্রেসই করতেন, এখন বর্তমানে তৃণমূল কংগ্রেস করছেন। হ্যাঁ, জনপ্রতিনিধি সাধারণ মানুষ বিচার করেন। হ্যাঁ শুনুন না, কিভাবে বিচার করছে সে তো দেখতে পাচ্ছি, জনপ্রতিনিধিরা কিভাবে কাজ করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, তাই কোনো সম্মান এখন আর আসে না। সংক্ষেপে উনি বলছেন যে সামান্য ক্ষতি হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, যারা ঘর বাড়ি ছেড়ে যারা পালিয়ে গেল, যাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো, যাদের বাড়ির লোককে হত্যা করা হলো, যারা কোলে শিশু নিয়ে চলে এলো, যাদের জলে বিষ দিয়ে দেওয়া হলো মার্ডার করার জন্য, এগুলো সামান্য ক্ষতি? বেশ বেশ রুবিদি, আমি আর সময় দিতে পারছি না, আমাকে এখানে একটাই কথা বলবো যে শুভেন্দু অধিকারীর কথা বলছে, শুভেন্দু অধিকারী কি ভুল বলেছে? চোপড়ার বিধায়ক থেকে শুরু করে হুমায়ুন কবির, এরা যতগুলো মুসলিম বিধায়ক আছে তাদের কথাবার্তাগুলো শুনেছেন? বলছে ভারত, বলছে রুবিদি বিশ্ববাবুর কাছে যেতে হবে। বিশ্ববাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। রুবিদি প্লিজ, রুবিদি কোঅপারেট করুন, অনলাইনে রয়েছেন। বিশ্ববাবু বলুন। রঞ্জন বাবু, একদম নববর্ষের প্রথম দিন, প্রথমেই আমরা প্রার্থনা করব যে সারা বাংলা জুড়ে নয়, আমাদের মুর্শিদাবাদ ভাঙড়ের যে ঘটনা বা শ্রুতি বা শামসুরগঞ্জের যে ঘটনা আপনি বললেন, আমরা চাইবো আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। রাজনৈতিকভাবে প্রত্যেক রাজনৈতিক দলকে এই সচেতন থাকতে হবে যে আমাদের নিজেদের কারণে রাজনৈতিক স্বার্থ চরিতার্থতে গিয়ে মানুষ যেন বিপন্ন না হয়। দেশের রাজনীতির ক্ষেত্রে, সংসদীয় গণতন্ত্রে বা বিধানসভার ক্ষেত্রে হতে পারে, রাজ্যসভায় হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আইন সংশোধনী বিল সেখানে আসবে, সেটাকে নিয়ে যাতে আন্দোলন থাকবে, সেই আন্দোলন গণতান্ত্রিক উপায় হোক, সেই আন্দোলন কখনো যেন হিংসার প্রতিকূল রূপ নিয়ে মানুষকে বিপন্ন না করে। যেখানে শিশু আক্রান্ত হচ্ছে, যেখানে মানুষ গৃহহীন হচ্ছে, আমরা আগামী দিনে এটা দেখতে চাই না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলি, আমরা উন্নয়নের নিয়ে রাজনীতি করি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের মধ্যে দিয়ে বাংলার মানুষকে শান্তির পরিবেশ বজায় রাখতে চাই। তার জন্য বর্তমান সময়ে যে প্রেক্ষাপট ঘটনা ঘটেছে, রাজ্য প্রশাসন থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আমাদের জনপ্রতিনিধিরা তারা তাদের দায়িত্ব পালন করছেন। আমরা সচেষ্ট থাকবো আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এবং যারা পরিচিত করে এই ধরনের ঘটনা করছেন তাদের কাছে আবেদন থাকবে যে আপনারা যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা দখল করতে হয় গণতান্ত্রিক ভাবে মানুষের উন্নয়নের কথা বলে, আপনারা রাজনৈতিক ক্ষমতা কেতন বাবুর কাছে যাবো। কেতন বাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বিশ্ববাবু প্লিজ কোঅপারেট করুন। কেতন বাবু বলুন। কেতন বাবু বলুন। শেষ লগ্নে বলার এটাই যে এই যে সাম্প্রদায়িক রাজনীতি থেকে মানুষও আস্তে আস্তে শিক্ষা পাচ্ছেন, মানুষও আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই সাম্প্রদায়িক রাজনীতি হলে মানুষ মারা যাবেন, কোনো ক্ষেত্রে হিন্দু মারা যাবেন, কোনো ক্ষেত্রে মুসলমান মারা যাবেন, আলটিমেটলি কিন্তু সেখানে মানুষ মারা যাবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার আজব একটা মানে দেখলাম, দেখে খুব অবাক লাগছে যে একদিকে বলছেন যে আমরা এদিকে ওয়াকফ বিলটাকে আমরা এখানে পাস করতে দেব না। আচ্ছা, মুখে বললে তো হবে না। কর্ণাটক সরকারের সদিচ্ছা ছিল, কর্ণাটক সরকার বিধানসভায় একটি প্রস্তাব পাস করে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে। এখানে মুখ্যমন্ত্রী সেরকম কোনো হেলদোল নেই, অথচ মানুষকে প্রভোক করছেন। একদিকে তিনি বলছেন যেখানে মানতে দেব না, শুধু মুখে বলছেন। সেকেন্ড হচ্ছে যে যেরকম বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রকমের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সেই শান্তিপূর্ণ আন্দোলনকে যাতে ওরাও চাইছে যে আন্দোলন না হোক, ঠিক বাংলার মাটিতেও আমরা দেখছি নানাভাবে চক্রান্ত করে এই যে যাতে আন্দোলন মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ওয়াকফের এত কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন না করতে পারে, সেই চেষ্টাতেই তৃণমূল সরকার লেগেছে। এটা দেখে আমাদের খুব খারাপ লাগছে। বারবার শুধু আমরা শান্তির আবেদন জানাবো। শান্ত থাকলে, মানুষ থাকলে রাজনীতি হবে, অনেক কিছু হবে, কিন্তু আগে মানুষকে থাকতে হবে, সেই পরিবেশটা থাকতে হবে। বেশ, অন্তিম লড়াই ছিল। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টাইটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 6:57 এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, আপনারা তিনজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা শুনলেন, অন্তত 1 ঘন্টায় অনেক রাজনৈতিক কাদা ছোড়াছড়ির কথাও শুনেছেন। সবাই বলছেন যে শান্তি ফিরে আসুক, কিন্তু শান্তি কোথায় পাওয়া যায় বলুন তো? শান্তি পাওয়া যায় আমার আপনার চিন্তা ভাবনায়। এখন থেকে যদি আপনারা ভাবতে পারেন যে না কোনো সমস্যা নেই, তাহলে চিন্তা নেই, শান্তি রয়েছে। এখন থেকে যদি আপনারা ভাবেন যে আপনাদের অস্তিত্ব সংকটে রয়েছে, তাহলে এখান থেকেই অশান্তির বাতাবরণটা শুরু। অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনাদের মস্তিষ্ক নিয়ে খেলছে। অর্থাৎ কার্যত এক কথায় রাজনৈতিক ব্যক্তিত্বরা যত বেশি আপনারা বিভ্রান্ত হবেন, যত বেশি আপনাদের নিজেদের মধ্যে অশান্তি থাকবে, ততই তাদের বাড়তি ডিভিডেন্ড। এখন কোন দল, কোন রাজনৈতিক দল এসব করছে আমাদের জানা নেই।
অন্তত 26-এর বিধানসভা নির্বাচনের আগে নিশ্চয়ই কোনো প্রোপাগান্ডা ব্যবহার করা হচ্ছে, এটাও আর বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু কে বা কারা করছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরাও দ্বন্দ্বে রয়েছি, কিন্তু একটাই বার্তা ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, শান্তি বিঘ্নিত করবেন না, শান্তি বজিয়ে রাখুন, ওয়াক অফ সংশোধনী আইন পড়ুন, যেখানে যেখানে সমস্যা গণতান্ত্রিক অধিকার অনুসারে আপনারা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু প্রতিবাদের নামে কখনোই লুটপাট নয়, সরকারি সম্পত্তি নষ্ট নয় এবং সাধারণ মানুষের ওপর কোনোভাবেই অত্যাচার নয়। একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।